হচ্ছে কাজের উপরে হচ্ছে অনেকগুলো ম্যাথ করব, অনেকগুলো টাইপের ম্যাথ করব। গত ক্লাসে হচ্ছে আমরা মোটামুটি 3-4 টাইপের ম্যাথ দেখছিলাম না গত ক্লাসে। আজকে ক্লাসে হচ্ছে আমরা কাজের উপরে 3-4টা টাইপের ম্যাথ দেখবো, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে খুব বেশি ইম্পর্টেন্ট, একেবারে পরীক্ষায় খাতার লেখার সাথে সরাসরি সম্পর্ক আছে এই ম্যাথগুলো। কি বলছে, বুঝে গেছে? পরীক্ষায় খাতায় লেখার সাথে সরাসরি সম্পর্ক আছে, অর্থাৎ এগুলো করছো পরীক্ষায় হলে গিয়ে লিখতে হবে। এই বলছে, বোঝা গেছে? ওইরকম ম্যাথ হচ্ছে আমি করাচ্ছি। তো দেখো, ইম্পর্টেন্ট ম্যাথ, একটু কঠিন মনে হতে পারে, জাস্ট একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো আমাদেরকে কি বলছে, আমাদেরকে এখানে বলছে যে প্রতিটা এত ঘনমিটার, ঠিক আছে, এত ঘনমিটার, এটা হচ্ছে আয়তন দেওয়া আছে। আয়তনে একটা হচ্ছে 250 কেজি ভরের 4টা ব্লককে পরপর সাজিয়ে একটা স্তম্ভ তৈরি করা হলো। মানে আমাদের কাছে এরকম 4টা স্তম্ভ আছে, এরকম 4টা হচ্ছে ব্লক আছে, এরকম 4টা ঘনক আকৃতির কি আছে, ব্লক আছে, ঠিক আছে, এরকম 4টা ঘনক আকৃতির ব্লক আছে, 4টা আছে, এরকম 4টা ঘনক আকৃতির ব্লক আছে। আমি কয়েকটা আঁকি এখানে, বা 4টাই আঁকি। দেখো এগুলো হচ্ছে সেম সাইজের, ঠিক আছে, সেম সাইজের 4টা ঘনক আকৃতির আমাদের কাছে কি আছে, ব্লক আছে। ওকে, এরকম 4টা হচ্ছে ব্লক আছে, এবং প্রত্যেকটার আয়তন কি বলছে, প্রত্যেকটার আয়তন কত বলছে, সেম, প্রত্যেকটার আয়তন কত বলছে, এই প্রত্যেকটা ব্লকের আয়তন হচ্ছে কত করে, প্রত্যেকটা ব্লকের আয়তন হচ্ছে 0.125 m³ এত ঘনমিটার, ঠিক আছে, প্রত্যেকটা ব্লকের আয়তন। সিফাত মনোযোগ একটুর জন্য হচ্ছে ব্রেক করা যাবে না, ঠিক আছে, পুরোপুরি মনোযোগ রাখতে হবে, কারণ একটু কঠিন মনে হতে পারে, ফুল ফোকাস ধরে রাখলে কঠিন মনে হবে না, একদম সহজ। দেখো তাহলে এরকম 4টা ব্লক আছে আমাদের কাছে, ইটের মতো চিন্তা করতে পারো, 4টা ইট আছে, তবে ওই 4টা ইটের এগুলো ঘনক আকৃতি ইট, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই কি সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সমান। ওকে ফাইন। তো এটার ভলিউম কত, প্রত্যেকটার ভলিউম কত করে, 0.125 করে, ঠিক আছে। তাহলে আমি যদি জানতে চাই এই দৈর্ঘ্যটা কত, মানে এই ব্লকগুলোর দৈর্ঘ্য কত, প্রস্থ কত বা উচ্চতা কত, তাহলে আমরা কিভাবে বের করব, আমরা বের করব হচ্ছে এইভাবে, যে আমরা জানি L³ কত হবে, L³ হচ্ছে কত, 0.125, বুঝছি কিনা? কারণ আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই গুণ করলে কি পাওয়া যায়, ঘনকের আয়তন পাওয়া যায়। এগুলো হচ্ছে ঘনক আকৃতির বস্তু, এগুলো কি আকৃতি, ঘনক আকৃতির বস্তু। ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি থাকে, সমান থাকে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে L ইনটু L ইনটু L মানে কত, L³ মানে কত, 0.125, বুঝছি কিনা এটা, বুঝছি কিনা এটা? তাহলে L³ 0.125 হলে L কত হবে, √³ অফ 0.125, যেটার ভ্যালু কত আসে আমাকে একটু বলো, 0.00, একটু দেখো ক্যালকুলেট করে দেখো, √³ অফ 0.125 এটার ভ্যালু কি 0.5 আসে কিনা, আমাকে একটু ক্যালকুলেট করে বলো, √³ অফ 0.125, √³ অফ 0.125 এটার ভ্যালু যদি তোমরা বের করতে না পারো তাহলে এইভাবে বের করো, দেখো 0.125 টু দি পাওয়ার হচ্ছে 1/3, এটার মিনিং হচ্ছে এটা, √³ অফ 0.125 এর মিনিং কি, 0.125 টু দি পাওয়ার হচ্ছে 1/3, সেটা করো, এটা তো বের করতে পারো, কত আসছে, সিম্পল বের করছো, বের করছো তো, ওকে, তাহলে সেটা কত আসছে এত। তাহলে এই প্রত্যেকটা ব্লকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত করে, 0.5 করে, বুঝছি? আচ্ছা, এতটুকু বুঝলে এরপর আমাকে বলছে এরকম 4টা ব্লককে একটার উপর একটা বসাই, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, কাজ ক্ষমতা শক্তি একেবারে তোমার এখানে পড়ছো, পরীক্ষার খাতায় গিয়ে লিখতে হবে ওইরকম ম্যাথ দেখাচ্ছি, কি বুঝতে, বুঝে গেছে? তো দেখো এই 4টা ব্লককে একটার উপর একটা সাজিয়ে রাখতে, একটা স্তম্ভ তৈরি করতে কতটুকু কাজ হবে ওইটা আমাদেরকে বের করতে বলতেছে। অর্থাৎ আমি এই যে প্রথম ব্লকটাকে রাখলাম, এর উপরে দ্বিতীয় ব্লকটাকে বসলাম, এর উপরে তৃতীয় ব্লকটাকে বসলাম, এর উপরে চতুর্থ ব্লকটাকে বসলাম, এই যে বসাইতে আমার কত কাজ হয়েছে ওইটা হচ্ছে আমাদেরকে কি করতে বলছে, বের করতে বলছে, বুঝছি? প্রথম কেসে হচ্ছে আমাদেরকে এটা বের করতে বলছে। তো আমরা কিভাবে বের করবো, দেখো এই ব্লকটা বসাইতে আমার কতটুকু কাজ করতে হয়েছে, W1 পরিমাণে কাজ করতে হয়েছে, এই ব্লকটা বসাইতে W2 পরিমাণে কাজ করতে হয়েছে, ঠিক আছে, এই ব্লকটা বসাইতে W3 পরিমাণে কাজ করতে হয়েছে, আর এটা বসাইতে W4 পরিমাণে কি করতে হয়েছে, কাজ করতে হয়েছে। অন হয়েছে তো না? আচ্ছা, তাহলে এরপর আমরা কি করব, এই 4টা কাজ যোগ করব, এই 4টা কাজ যোগ করলে আমরা কি পেয়ে যাব, টোটাল কাজের মানটা পেয়ে যাব, বুঝছি? টোটাল কাজের মানটা পেয়ে যাব। তো দেখো এই প্রথম ব্লকটা বসাইতে আমার কতটুকু কাজ করতে হয়েছে, আমি এখানে আবারও লিখি যে W1 W2 যোগ কত, W3 যোগ হচ্ছে কত, W4 ইকুয়াল টু হচ্ছে আমার টোটাল W, ঠিক আছে কিনা, ইজ ইকুয়াল টু হচ্ছে টোটাল W। কখন যেটা চেঞ্জ করব বুঝতেছি না, আমি করে এটা চেঞ্জ করতেছি না। দেখো যেটা বলতেছি এই 4টা কাজ যোগ করলে আমার কি হবে, এই স্তম্ভটা তৈরি করতে টোটাল কাজটা আমার বের হয়ে যাবে, ঠিক আছে। তো
তো দেখো W1 যখন আমি বের করব সূত্র হচ্ছে mgh, সূত্র কি হবে mgh। তো এই ক্ষেত্রে h টা কত হবে, তারপরে W2 টাও কত হবে সূত্র mgh, এই ক্ষেত্রে h টা কত হবে W3 mgh, এই ক্ষেত্রে h টা কত হবে W3 mgh, এই ক্ষেত্রে h টা কত হবে, বুঝছি কিনা? তাহলে এই ক্ষেত্রে h এর মান হচ্ছে 0। প্রথম ব্লকটা বসাইতে আমার h এর মান কত বসাবো, আমরা এখানে 0 বসাবো। দ্বিতীয় ব্লকটা বসাইতে h এর মান কত, এটা দৈর্ঘ্য কতটুকু, l পরিমাণ দৈর্ঘ্য না, এই প্রত্যেকটা ব্লকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত, l l করি না, প্রত্যেকটা দৈর্ঘ্য কত করে l l করে, বুঝছি কিনা? বুঝছি। তাহলে এই mg প্রথম ব্লক দ্বিতীয় ব্লকটা বসানোর ক্ষেত্রে আমার h এর জায়গায় কত লিখবো, l লিখবো। তৃতীয় ব্লকটা বসানোর ক্ষেত্রে h এর জায়গায় কত লিখবো, 2l লিখবো। চতুর্থ ব্লকটা বসানোর ক্ষেত্রে h এর জায়গায় কত লিখবো, 3l লিখবো, মনে থাকবে? পঞ্চম ব্লক, এরকম যদি পঞ্চম ব্লক থাকে, পঞ্চম ব্লক বসানোর ক্ষেত্রে h এর জায়গায় কত লিখবো, 4l লিখবো। প্রথম ব্লকের জন্য h এর মান কত, 0। তাহলে এই ক্ষেত্রে আমার টোটাল এবার যদি যোগ করি তাহলে হচ্ছে আমার কৃত কাজটা বের হয়ে যাবে। তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে কিনা? এটা 0, তাহলে এটা লিখতেছি না, বাকি আছে কোনটা, এই তিনটা। তাহলে এই তিনটা থেকে আমি mg টা কি করে ফেলি, কমন নিয়ে ফেলি। তাহলে এখানে কি পাচ্ছি, l যোগ 2l যোগ কত 3l, তাহলে 3l 2l কত হবে 5l, আর এখানে কত l, তাহলে 6l ইজ ইকুয়াল টু হচ্ছে আমার টোটাল কাজ। তাহলে একটু বের করে ফেলো। ফর एग्जांपल আমাকে m এর মান দিয়ে দিয়েছে কত, 250 কেজি। m এর মান কত দিয়েছে, এই প্রত্যেকটা ব্লকের m কত দেওয়া আছে, 250 কেজি দেওয়া আছে। তাহলে আমার এটা আসছে কত, 250 ইনটু হচ্ছে কত 9.8 ইনটু হচ্ছে 6 ইনটু হচ্ছে n, n এর মান হচ্ছে কত 0.5। তাহলে w টা কত আসে বলো, কৃত কাজ w টা কত আসছে, 250 ইনটু 9.8 কত 7350 এত জুল। এত জুল হচ্ছে আমার এই স্তম্ভটা তৈরি করতে কৃত কাজ, ভেরি ইম্পর্টেন্ট। বুঝছি? এবার পাঁচটা ব্লক দিয়ে স্তম্ভ তৈরি করো, 10টা ব্লক দিয়ে স্তম্ভ তৈরি করো, পারা যাবে না। প্রথমটার জন্য আমি h এর মান 0 বসাবো, পরেরটার জন্য h এর মান কত হবে, l হবে, পরেরটার জন্য 2l, পরেরটার জন্য 3l, ঠিক আছে? মানে 5 নাম্বারটার জন্য 4l হবে, 10 নাম্বারটার জন্য কত হবে, h এর মান 9l হবে, ক্লিয়ার? আচ্ছা, এটা গেছে। এরপর আমাকে বলছে এর পরেরটা, এরপরে আমাদেরকে কি বলছে দেখো, এই অঙ্কটাতে এই জিনিসটা আমি মুছে দিচ্ছি, এই জিনিসটা মুছে দিয়ে এরপর আমাদেরকে কি বলছে দেখো, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনতে কাজ বের করো। স্তম্ভটিকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনতে কৃত কাজ বের করতে বলছে। খুবই ইম্পর্টেন্ট। দেখো আমি এই চারটা স্তম্ভকে পরপর এভাবে অনুভূমিকের সাথে এইভাবে রাখি, ঠিক আছে? এরা পরস্পর অনুভূমিকের সাথে কিভাবে আছে, শোয়ানো অবস্থায় আছে, অর্থাৎ এরকম অবস্থায় আছে, ঠিক আছে? তো এই অবস্থা থেকে আমাদেরকে কি করতে বলছে, এদেরকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, মানে এই স্তম্ভটাকে আমার অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, এই যে এই অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনতে, 30 ডিগ্রি কোণে আনতে কাজটা বের করতে বলছে, ডাব্লিউটা বের করতে বলছে। এই স্তম্ভটাকে 30 ডিগ্রি কোণে উঠাইতে অনুভূমিকের সাথে কত 30 ডিগ্রি কোণে উঠাইতে ডাব্লিউটা কত সেটা বের করতে বলছে। প্রশ্ন বুঝছি কিনা, খুবই ইম্পর্টেন্ট, বুঝছি, এবং আনসারটাও খুবই সহজ। ওকে, তাহলে দেখো এই চারটা ব্লক মিলে একটা স্তম্ভ, তাই তো? এই চারটা ব্লক মিলে একটা স্তম্ভ। তো এই পুরো স্তম্ভটার ভর কোথায় থাকে, আমরা জানি ভর কেন্দ্রের মধ্যে থাকে। কোথায় থাকে, ভর কেন্দ্রের কনসেপ্টটা কি, কোনো একটা বস্তুর ভর যেই বিন্দুতে কেন্দ্রীভূত থাকে ওই বিন্দুকে কি বলা হয়, ভর কেন্দ্র বলা হয়, ঠিক আছে? তাহলে এই পুরো বস্তুটার ভর এই মাঝখান বিন্দুতে কি থাকবে, কেন্দ্রীভূত থাকবে, অর্থাৎ এই মাঝখান বিন্দুটা হচ্ছে আমার এই পুরো বস্তুটার ভর কেন্দ্র, বুঝছি কিনা? মানে সমগ্র ভর এইটাতে কেন্দ্রীভূত আছে। কি বলছে, বুঝে গেছে? এটা হচ্ছে এই বস্তুটার ভর কেন্দ্র। ওকে, আচ্ছা, এখন এই জায়গায় ভর কেন্দ্রটা কত, যখন আমি এটাকে উপরে তুলে ফেলছি সেক্ষেত্রে ভর কেন্দ্রটা কোথায় আছে, এই যে মাঝখানে এই জায়গায় আছে, ঠিক আছে কিনা? ভর কেন্দ্রটা কোথায় আছে, এই জায়গায় আছে, এদেরও মাঝখানে, ঠিক আছে কিনা? তাহলে ভর কেন্দ্রটা কোথায় আছে, এই জায়গায় আছে, এটাকে আমি নাম দিচ্ছি বি বিন্দু, ফর एग्जांपल। ওকে, তাহলে ভর কেন্দ্রটা আগে যখন এই স্তম্ভটা এরকম অনুভূমিকের সাথে শোয়ানো অবস্থায় ছিল তখন উচ্চতা কত ছিল, এই ভর কেন্দ্রটা অনুভূমিকের সাথে কত উচ্চতায় ছিল, ফর एग्जांपल ওপি উচ্চতায় ছিল। কত উচ্চতায় ছিল বলো, ওপি উচ্চতায় ছিল, ঠিক আছে? এই ভর কেন্দ্রটা যখন স্তম্ভটা শোয়ানো অবস্থায় ছিল তখন ভর কেন্দ্রটা কত উপরে ছিল, এই যে অনুভূমিকের থেকে মানে ভূমির সাথে কত উচ্চতায় ছিল ভর কেন্দ্রটা, ওপি উচ্চতায় ছিল, বুঝছিস এবার? এখন কতটুকু উচ্চতায় আছে এটা, ভূমি থেকে এখন কতটুকু উচ্চতায় আছে, ফর एग्जांपल আমি এই বিন্দুটার নাম দিচ্ছি, কিছু একটা নাম দিচ্ছি, কি নাম দিব, কিউ নাম দিচ্ছি।
তাহলে এখন এই ভর কেন্দ্রটা কত উচ্চতায় আছে অনুভূমিক থেকে উচ্চতায় আছে, ঠিক আছে। তাহলে এই এই স্তম্ভটাকে এখান থেকে 30 অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে উঠাতে কৃত কাজ W হবে আমাদের mg ইনটু এখানে h হবে না, h এর জায়গায় আমরা বসাবো হচ্ছে ভর কেন্দ্রের সরণ। h এর জায়গায় আমরা কি বসাবো? ভর কেন্দ্রের সরণ বসাবো। ভর কেন্দ্রের সরণটা বসাবো, মানে ভর কেন্দ্রটা কতটুকু সরছে। তাহলে ভর কেন্দ্র আগে ছিল এই জায়গায়, এখন আছে কোন জায়গায়? এই জায়গায়। তাহলে ভর কেন্দ্রের সরণ কতটুকু? এতটুকু না? এটা হচ্ছে ভর কেন্দ্রের সরণ। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে BQ মাইনাস BP, বুঝছি কিনা? তাহলে এখানে ভর কেন্দ্রের সরণের জায়গায় আমরা কত লিখবো? এখানে আমরা লিখবো mg, আর ভর কেন্দ্রের সরণের জায়গায় লিখবো হচ্ছে BQ। দেখো এই যে BQ মাইনাস হচ্ছে কত? OP। BQ মাইনাস হচ্ছে OP। এই যে BQ থেকে OP টা বিয়োগ করলে আমি কি পাবো? ভর কেন্দ্রের সরণটা পেয়ে যাবো। ওকে, আচ্ছা এবার এই m এর মানটা কত? m এর মানটা কত? প্রত্যেকটা ব্লক হচ্ছে কত? প্রত্যেকটা ব্লক হচ্ছে দেখো 250 কেজি ভরের 4টা ব্লক, প্রত্যেকটা ব্লক হচ্ছে 250 কেজি। তাহলে 4টা ব্লকের ভর কত হবে? 1000 কেজি, ঠিক আছে কিনা? 4টা ব্লকের ভর 1000 কেজি। জি এর মানটা কত? 9.8 আর এই জায়গায় দেখো ওপি টা কত? এই যে ওপি টা কত? ওপি টা হচ্ছে আমরা এখনই বের করব, আর বিকিউ টা হচ্ছে আমরা বের করব। তো ওপি টা দেখো খুব সহজেই বের হয়ে যাচ্ছে। ওপি টা কত? এই পুরো দৈর্ঘ্যটা কত? এই ব্লকটার দৈর্ঘ্য কত? আমাকে সিফাত বলো তো। এই দৈর্ঘ্যটা কত? এই দৈর্ঘ্য হচ্ছে 0.5। শাবাশ। এই দৈর্ঘ্যটা কত? 0.5। তাহলে ওপি টা কত হবে? তার অর্ধেক। তাহলে 0.5 এর অর্ধেক কত হয়? 0.25। তাহলে আমরা ওপি টা পাই গেছি যে ওপি টা হচ্ছে কত? 0.25। কারণ 0.5 কে আমরা যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে কত পাবো? 0.25 পাবো, ঠিক আছে কিনা? তাহলে ওপি এর মানটা আমরা পাই গেছি 0.25। এটা এখানে বসায় রাখি, ঠিক আছে। এবার এই বিকিউ টা বের করতে হবে। তো এই বিকিউটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, এটাই হচ্ছে চ্যালেঞ্জ এখানে। জাস্ট বিকিউটা বের করা, বাদ বাকি অঙ্কগুলো সহজ। আমাদেরকে জাস্ট অনলি এখন কি বের করতে হবে? এই বিকিউটা হচ্ছে বের করতে হবে। কি বলছি বুঝে গেছে? আমাদেরকে বিকিউটা বের করতে হবে। সো দেখো আমরা বিকিউটা বের করতেছি, বুঝতেছো তোমরা? এটা বুঝতেছো? ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, ঠিক আছে। এর আগে যে টাইপগুলো দেখাইছিলাম ওইগুলো ইম্পর্টেন্ট। দেখো আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে আমি যা পড়াচ্ছি এগুলো যদি করে যাও পরীক্ষায় ফুল আনসার করতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে। একটা সিঙ্গেল মার্কস মিস যাবে না, এটা নিশ্চয়তা আমি দিচ্ছি। দেখো সো দেখো এই যে ওপি এর মানটা আমি বসাইছি, বিকিউ এর মানটা এবার বসাতে হবে। অর্থাৎ এই বি থেকে কিউ এর যে দূরত্ব, এই দূরত্বটা আমাকে বসাতে হবে। তাহলে আমি একটা কাজ করি, দেখো আমরা একটা কাজ করি, এখানে আমরা একটা ত্রিভুজ চিন্তা করি। এই যে আমি এটাকে একটু বর্ধিত করলাম, এইদিকে একটু বর্ধিত করলাম, এটাকে এদিকে টানলাম, এটাকে এই বরাবর টানছি। ওকে, তাহলে এই কোণটা কত কোণ? এই পুরো কোণটা কত কোণ? 30 ডিগ্রি কোণ। তাহলে এই কোণটাও কত কোণ? 30 ডিগ্রি কোণ। এটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা এখানে একটা দেখো তো, আমি এই বিন্দুকে এ বিন্দু নাম দিচ্ছি, এই বিন্দুটাকে কি নাম দিচ্ছি? এ নাম দিচ্ছি। আমাদের উদ্দেশ্য কি এখন? বিকিউ এর মানটা বের করা, রাইট? আমাদের উদ্দেশ্য কি এখন? জাস্ট বিকিউ এর মানটা বের করব। ওপি তো বের করে ফেলছি, বিকিউ এর মানটা বসাই দিলে আমার এই যে এটাকে 30 ডিগ্রি কোণ উঠাতে কাজটা বের হয়ে যাচ্ছে। এই বিকিউটাই হচ্ছে আমাদেরকে এই বিকিউ পরিমাণটা বের করতে হবে। তো দেখো আমি এইখান থেকে হচ্ছে একটা লাইন হচ্ছে ড্র করতেছি, এই জায়গায় কি করলাম? একটা লাইন ড্র করছি। তো দেখো এই লাইনটা, এই ত্রিভুজটার কথা চিন্তা করো, এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা, ঠিক আছে। আমি এটা মুছে দিচ্ছি। এই যে আমাদের ত্রিভুজটা, আমি এই জিনিসটা মুছে দিচ্ছি। এই জিনিসটা এখানে আমাদের এই যে ত্রিভুজটা অঙ্কিত হয়েছে, এই যে ত্রিভুজটা দেখতেছো তোমরা, ঠিক আছে। এখানে একটা ত্রিভুজ অঙ্কিত হয়েছে না? ঠিক আছে কিনা? তাহলে এই ত্রিভুজের লম্বটা, এই ত্রিভুজের লম্বটাই কি হচ্ছে আমার বিকিউ, রাইট? এই ত্রিভুজের লম্বটাই হচ্ছে বিকিউ। এবং আমরা জানি যে এই কোণটা 30 ডিগ্রি, এই পুরো কোণটা কত? 30 ডিগ্রি। তার মানে এই কোণটাও কত? 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এই পুরো ত্রিভুজের লম্বটাই হচ্ছে আমাদের বিকিউ, যেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি সুন্দর মতো এখানে সূত্র প্রয়োগ করি যে sin কত, এই কোণটা যেহেতু 30 ডিগ্রি, আমি এখানে sin 30 ডিগ্রি সূত্র ইউজ করতেছি। sin 30 ডিগ্রি ইকুয়াল টু কত? লম্ব। লম্বটা হচ্ছে আমার কত এখানে? BQ। আর অতিভুজটা কত? এখানে অতিভুজটা হচ্ছে দেখো B থেকে এই এতটুকু পর্যন্ত, যেটা কি নাম হচ্ছে কত? আমি এই বিন্দুটাকে কি নাম দিছি? এই বিন্দুটাকে ফর एग्जांपल আমরা A নাম দিছি, এটাকে কি নাম দিছি? এই বিন্দু নাম দিছি। কোন বিন্দুটাকে? এই বিন্দুটাকে, বুঝছি? ওকে। আর এই বিন্দুটাকে আমি ফর एग्जांपल D নাম দিচ্ছি, এই বিন্দুটাকে কত নাম দিচ্ছি? D নাম দিচ্ছি। তাহলে আমার এই যে লম্ব হচ্ছে এটা, আর অতিভুজ হচ্ছে কত? B থেকে D পর্যন্ত, বুঝছি কিনা? B থেকে D পর্যন্ত হচ্ছে আমার অতিভুজ। তাহলে আমি এখানে লম্ব ডিভাইড বাই অতিভুজ বসাচ্ছি হচ্ছে কত? BD। এই যে অতিভুজ হচ্ছে কত? B থেকে D পর্যন্ত।
ক্লিয়ার? এতটুকু পর্যন্ত লম্ব বাই অতিভুজ sin থিটা ইকুয়ালস টু লম্ব ডিভাইড বাই কত অতিভুজ, যেটা বসেছে আমাকে বের করতে হবে কোনটা, BQ এর মানটা। এবং আমি sin 30 এর ভ্যালুটাও জানি, sin 30 এর ভ্যালু কত, হাফ। তাহলে আমার এখানে বের হয়ে যাচ্ছে BQ ইকুয়ালস টু হচ্ছে কত, BQ বাই BD ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ। যেখানে BQ এর মানটা আমরা বের করতে চাচ্ছি, তাহলে ফাইনালি আমার জাস্ট আরেকটা জিনিসের মান বের করতে হবে, সেটা হচ্ছে কিসের মান, BD এর মান, মানে B থেকে D পর্যন্ত যে দূরত্বটা, সেই দূরত্বটা আমাকে বের করতে হবে। বুঝছি কিনা, বুঝছি কিনা এই প্রেমা, বুঝছি কিনা? তাহলে দেখো এই B থেকে D পর্যন্ত দূরত্ব যে আমরা বের করব, এর মধ্যে এই BD দূরত্বের মধ্যে দুইটা ভাগ করে ফেলছি। একটা ভাগ হচ্ছে A থেকে B পর্যন্ত, আরেকটা ভাগ হচ্ছে A থেকে D পর্যন্ত। তো A থেকে B পর্যন্ত এই দূরত্বটা কত সেটা আমাকে প্রেমা বলো। A থেকে B পর্যন্ত এই দূরত্বটা কত, একটু চিন্তা করে বলো তো এই দূরত্বটা কত। এই দূরত্বটা কত, দেখো প্রত্যেকটা এখানে 4টা ব্লক, প্রত্যেকটা ব্লকের দৈর্ঘ্য LL করে, LL করে, L এর মান হচ্ছে কত 0.5। তাহলে 0.5 করে এটা কতটুকু, 0.5 0.5 0.5 0.5 2 মিটার। টোটাল দৈর্ঘ্য কত, টোটাল দৈর্ঘ্য 2 মিটার। তাহলে এইখান থেকে এখানের দৈর্ঘ্যটা কত হবে, 1 মিটার। অর্থাৎ A থেকে B এর দৈর্ঘ্যটা কতটুকু, A থেকে B এর দৈর্ঘ্যটা হচ্ছে 1 মিটার। বুঝছি কিনা ফাইনালি? তাহলে দেখো আমি যেটা বলতেছিলাম, আমরা বের করতে চাচ্ছি কত, BD, মানে B থেকে D এর দৈর্ঘ্যটা। তো এর মধ্যে এটাকে দুইটা ভাগ ভাগ করতে, একটা হচ্ছে A থেকে B AB, আর একটা হচ্ছে AD। AB এর মানটা কত, 1 মিটার। এবার বের করতে হবে কোনটা, AD, রাইট? AD টা একটু খেয়াল করো, এই AD টা আমরা বের করব, রাইট? তো এই AD টা হচ্ছে আমার, এই যে একটা ত্রিভুজ দেখতেছি, এই যে একটা ত্রিভুজ দেখতেছি, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এটা যে সমকোণী ত্রিভুজ কিভাবে হচ্ছে, এটা কত ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। আর এই কোণটা তাহলে কত হবে, এই কোণটা তাহলে 60 ডিগ্রি হবে। ঠিক আছে কিনা, 60 ডিগ্রি হবে। তাহলে আমি বের করতে চাচ্ছি কোনটা, AD, AD বের করতে চাচ্ছি। তাহলে আমি এখানে tan 60 ডিগ্রি ফর্মুলাটা যদি লিখি, কত লিখি, tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি ইকুয়ালস টু কত, tan থিটা ইকুয়ালস টু কত, লম্ব বাই ভূমি। তাহলে এটা যেহেতু আমার থিটা, তাহলে আমার লম্ব কোণটা হবে এই AD, এইটা আমার লম্ব। তাহলে লম্ব এই AD টা বসাইছি, আর ভূমিটা আমার কোনটা, ভূমিটা হচ্ছে আমার এইটা, এই যে লম্ব, সরি ভূমিটা আমার কোনটা, ভূমিটা হচ্ছে আমার এইটা। ঠিক আছে কিনা, tan থিটা, এই যে এটা হচ্ছে থিটা, তাহলে এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার ভূমি। তাহলে লম্বটা কত AD, আর ভূমিটা কত আমার, ভূমিটা হচ্ছে এই দূরত্বটা। তাহলে এই দূরত্বটা কত দেখো, এই দূরত্বটা কত, পুরোটা হচ্ছে কত L, পুরোটা হচ্ছে L, L মানে কত, L মানে 0.5। তাহলে এই দূরত্ব, এই অর্ধেকটা কত, এই অর্ধেকটাই তো এটা, এই অর্ধেকটাই তো এটা। তাহলে এই অর্ধেকটা কত, 0.5 এর অর্ধেক, 0.5 এর অর্ধেক কত হয়, 0.25 কিনা, দেখো তো 0.5 এর অর্ধেক 0.25 কিনা। তাহলে এখানে আমরা কত বসাচ্ছি, 0.25 বসাচ্ছি। আমি আবার বলি, tan 60 আমার উদ্দেশ্য, আমি AB বের করে ফেলছি, আমি AB বের করে ফেলছি। এবার আমাকে বের করতে হবে কোনটা, AD। তাহলে AD টা আমি বের করতে চাচ্ছি। তাহলে এখানেও একটা কি তৈরি হয়েছে, সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এই যে উপরে কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি কোণ। তাহলে এটা 30, এটা আমরা জানি। তাহলে এটা কত হবে, 60। তাহলে tan 60 এর সূত্র ইউজ করছি। কেন, তার কারণ হচ্ছে আমরা এই লম্বর মানটা বের করতে, tan এর সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্বের মানটা আমরা বের করতে চাচ্ছি, আর ভূমিটা আমার কত, এই যে এতটুকু, এই এতটুকুটা কত, 0.5 এর অর্ধেক, 0.5 এর অর্ধেক কত, 0.25। তাহলে এই যে লম্ব ডিভাইডেড ভূমি, তাহলে আমার এডিটা বের হয়ে যাচ্ছে। তাহলে এডিটা কত আসছে দেখো, এডি ইকুয়ালস টু tan 60 এর মান হচ্ছে √3, tan 60 এর মান কত, √3, আর এখানে হচ্ছে কত, ইনটু হচ্ছে কত 0.25। তাহলে কত আসে, √3 ইনটু 0.25, আমাকে একটু বলো তো, 0.43, 0.4333 এরকম, তাই তো, 0.433, আমি এটা লিখছি 0.43, বুঝছি কিনা, এত মিটার। তাহলে আমি এডি এর মানটা পাই গেছি, যেটা আমি বের করতে চাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে আমার এবার বলো, এডি যেহেতু পাই গেছি, তাহলে আমার এই যে বিডি এর জায়গায়, বি থেকে ডি এর যে দূরত্ব, এই বিডি দূরত্বটা কত তাহলে, বিডি দূরত্বটা কত তাহলে দেখো, এবি, এবি যোগ হচ্ছে কত, এডি। তাহলে এবি টা কত, এবি টা আমরা পাইছিলাম হচ্ছে 1 মিটার, আর এডি টা আমরা কত পাইছি, 0.43। তাহলে আমার কত আসে, এটা 1.433। এটা হচ্ছে আমার কি বের হচ্ছে, বি থেকে ডি বিন্দু দূরত্ব বের হচ্ছে, যেটা আমরা বের করতে চাচ্ছিলাম। এইখানে বসে দেব, এই বিডি দূরত্বটা কোথায় বসে দেব, এখন এখানে বসে দেব, আমার বি কিউটা বের হয়ে যাবে। ঠিক আছে কিনা, তাহলে বি কিউটা কত দাঁড়াচ্ছে, তাহলে আমরা বের করি যে হাফ ইজ ইকুয়াল টু হচ্ছে কত, বি কিউ ডিভাইডেড বিডি
এই বিডি এর মান কত বের করছি 1.443 কত মিটার 1.433 মিটার তাহলে এখানে 1.433 বসে যাও তাহলে বিকিউ এর মানটা বের করে ফেলো যে বিকিউ এর মানটা কত আসে দেখো এটাকে ওদিকে পাঠিয়ে দাও 1.433 ডিভাইড বাই হচ্ছে কত 2 কত আসে কত আসছে 0.7165 তাই তো এত মিটার বাস এই বিকিউ এর মানটা বের করে দিয়েছি এখানে বসাই দিব যে 0.7165 এগুলা কিন্তু ডাইরেক্ট বোর্ডের সিকিউ আমি তুলে আনছি কি বলছি বলে গেছে বোর্ডের সিকিউ এগুলা আমি তুলে আনছি এখানে তাহলে এই হিসাবটা আমাকে করে বলো যে এখন কৃত কাজটা কত বের হবে আমি এটা আবার বুঝে দিব কোনো সমস্যা নেই কত আসছে 1000 ইনটু 9.8 ইনটু ব্র্যাকেট দিয়ে 0.7165 থেকে 0.25 বিয়োগ হবে কত আসছে 4571.7 এত জুল आंसर দুইজন মিলাও ঠিক আছে ওকে ফাইন তাহলে এত জুল এইটা কে বুঝবে না বুঝলে কোনো সমস্যা নেই আমি এখন আবার বুঝিয়ে দেব বলো বলো কে বুঝবে বুঝছি এটা সাজ্জাদ বুঝছি আসলে বুঝছি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা পরীক্ষায় ডাইরেক্ট লিখতে হবে ওইরকম অঙ্ক কিন্তু কি বলছি বুঝেন তা আমি বুঝিয়ে দিচ্ছি বুঝতে আমি আর বুঝাচ্ছি না আমি এবার বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তো হচ্ছে নেক্সট টাইপে চলে যাচ্ছি আমাদের নেক্সট টাইপটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখো ইম্পর্টেন্ট একটা কণার উপরে এত নিউটন বল প্রয়োগ করায় একটা কণা ছিল আমাদের কাছে একটা কণা আছে এবং ওই কণাটার অবস্থান দিয়ে দিয়েছে অবস্থান যেহেতু দিয়েছে x অক্ষ y অক্ষ z অক্ষ দিয়ে অবস্থান যেহেতু দিয়ে দিয়েছে আমি x অক্ষ y অক্ষ আঁকি z অক্ষ তো আঁকা পসিবল না তাহলে x অক্ষ এই যে y অক্ষ ঠিক আছে কিনা z অক্ষ এই বরাবর থাকবে তো এইখানে একটা বিন্দু দিয়ে দিয়েছে একটা বিন্দু আছে এখানে যেটাকে আমি নাম দিচ্ছি p বিন্দু ওটাই নাম দিয়েছে যেই বিন্দুটার অবস্থান হচ্ছে 2, 1, -3 এই বিন্দুটার অবস্থান কত এই বিন্দুর অবস্থান কত বলছে 2, 1, কত -3 2, 1, -3 হচ্ছে আমাদের p বিন্দুটার অবস্থান মানে x অক্ষ থেকে এই p বিন্দুটা 2 মিটার দূরে y অক্ষ থেকে 1 মিটার দূরে z অক্ষ থেকে -3 মিটার দূরে এই p বিন্দুটা আছে ঠিক আছে এবার এই p বিন্দুটাকে আমরা ফোর্স দিছি ফোর্স দিয়ে এটাকে q বিন্দুতে আনছি কত বিন্দুতে আনছি q বিন্দুতে আনছি এবং q বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত 3, -2, কত 1 হচ্ছে আমার q বিন্দুর স্থানাঙ্ক বুঝছি তা আমি এই যে p থেকে q তে যে আনলাম অর্থাৎ এটা সরণ কতটুকু হইছে এটা সরণ হইছে কতটুকু pq পরিমাণে pq পরিমাণে এটা কি হইছে তার সরণ হইছে তাহলে এই সরণ ঘটাইতে কাজটা কত হইছে এই কাজটা বের করতে বলছে ঠিক আছে এই বল দিয়ে আমাকে f এর মান দিয়ে দিছে যে কত বল আমি প্রয়োগ করছি দেখো কত বল আমি প্রয়োগ করছি সেটা আমাদের হচ্ছে 2i + 3j - 2k 2i প্লাস হচ্ছে কত 3j মাইনাস হচ্ছে কত 2k এত নিউটন হচ্ছে আমরা বল প্রয়োগ করছি এত নিউটন বল প্রয়োগ করে p থেকে q তে একটা বস্তুকে সরাইছি কত কাজ করতে হইছে জানতে চাইছে বুঝছি ভেরি সিম্পল কিভাবে করব কাজ যদি আমাদের ভেক্টর ফরম্যাটে দেওয়া থাকে তাহলে আমরা কি করি ডট গুণন করি বল এবং সরণের মধ্যে কি গুণন করি ডট গুণন করি তাহলে বল ভেক্টর তো দেওয়া আছে সরণ ভেক্টর pq ভেক্টরটা বের করতে হবে বের করে এটার সাথে ডট গুণন করতে হবে তাহলে কাজের মানটা বের হয়ে যাবে আর pq ভেক্টরটা কিভাবে বের করব ভেক্টরের কনসেপ্ট দিয়ে বের করব দেখো এই আমার এই মূল বিন্দুটার স্থানাঙ্ক কত 0, 0, তাহলে এইটা হচ্ছে আমার o বিন্দু আর এই হচ্ছে আমার op ভেক্টর এটা কি ভেক্টর op ভেক্টর আর এইটা হচ্ছে আমার oq ভেক্টর o থেকে q এর দিকে oq ভেক্টর ঠিক আছে কিনা এটা o বিন্দু তাহলে ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে আমরা জানি ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে আমরা জানি যে একটা ত্রিভুজের একই ক্রমে থাকা ভেক্টরগুলো দেখো এই OP ভেক্টরের ক্রম এদিকে PQ ভেক্টরের ক্রম এদিকে কিন্তু OQ ভেক্টরের ক্রম তার এগেইনস্টে কিনা তাহলে এগেইনস্টে কিনা ঠিক আছে তাহলে একই ক্রমে থাকা ভেক্টর দেখো একই ক্রমে থাকা ভেক্টরগুলোকে যদি আমরা যোগ করি মানে OP ভেক্টর দেখো এই OP ভেক্টর যোগ হচ্ছে কত PQ ভেক্টর কারণ এই দুটো ভেক্টর একই ক্রমে আছে একই ক্রমে থাকা ভেক্টরগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো বিপরীত ক্রমে থাকা যে ভেক্টরটা এই যে OQ ভেক্টরটা বিপরীত ক্রমে আছে বিপরীত ক্রমে থাকা ভেক্টরটার কি হবে সমান হবে এটা আমরা ত্রিভুজ সূত্র থেকে জানি ভেক্টরও পড়াইছি তোমাদেরকে তোমরা অনেকে পাবে এখানে যে PQ বিন্দুগুলো হচ্ছে না মানে কি কিসের উপর বেস করে এই জায়গাগুলো দেওয়া আছে এখানে এই যে আমাদেরকে দেওয়া আছে P বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত এত Q বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এত এর মানে হচ্ছে
পি বিন্দুটা x অক্ষ থেকে 2 মিটার দূর আছে। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার পি বিন্দু, এটা হচ্ছে আমার x অক্ষ, এটা হচ্ছে আমার y অক্ষ, আর এটা হচ্ছে আমার z অক্ষ, বুঝছি কি না? তাহলে পি বিন্দুটা এখানে আছে, মানে x অক্ষ থেকে এই বিন্দুটা 2 মিটার দূরে আছে, y অক্ষ থেকে 1 মিটার দূরে আছে, z অক্ষ থেকে কত -3 মিটার দূরে আছে। -3 মিটার মানে নিচের দিকে আছে, বুঝছি কি না? আর এই হচ্ছে আমার কিউ বিন্দু। তো এই বস্তুটাকে আমি ফোর্স প্রয়োগ করে পি থেকে কিউতে আনছি। তো কিউ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে, এই যে মানে এই কিউ বিন্দুটা x অক্ষ থেকে 3 মিটার দূরে, y অক্ষ থেকে কত -2 মিটার দূরে, আর z অক্ষ থেকে 1 মিটার দূরে। তাহলে পি থেকে কিউতে হচ্ছে আমি একটা বস্তুকে আনছি, বুঝছি কি না? তো কত ফোর্স দিয়ে আনছি, এই ফোর্স দিয়ে আনছি, বুঝছি, এই ফোর্স দিয়ে আনছি। তাহলে আমাকে এখন কি করতে হবে, আমাকে হচ্ছে এখন দেখো এই ফোর্স ভেক্টর, হ্যাঁ এই ফোর্স ভেক্টর এবং পিকিউ ভেক্টরের মধ্যে কি করতে হবে, ডট গুণন করতে হবে। ডট গুণন করলে আমার কি বের হয়ে যাবে, কিন্তু কাজটা বের হয়ে যাবে। তাহলে আমি এখন এই পিকিউ ভেক্টরটা বের করতে চাচ্ছি, পিকিউ ভেক্টরটা কি করতে চাচ্ছি, বের করতে চাচ্ছি। তাহলে আমরা ত্রিভুজ সূত্র থেকে জানি যে একটা ত্রিভুজের একই ক্রমে থাকা ভেক্টরগুলোকে যদি আমরা যোগ করি তাহলে বিপরীত ক্রমে থাকা ভেক্টরটা পাওয়া যায়, ঠিক আছে কিনা? তো এখন এখান থেকে আমার লাগবে কোনটা, পিকিউটা লাগবে। তাহলে পিকিউ ইজ ইকুয়াল টু কত হবে, পিকিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ওকিউ ভেক্টর মাইনাস কত হবে, ওপি ভেক্টর, ওকিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। তো ওকিউ ভেক্টরটা কত আর ওপি ভেক্টরটা কত? তো দেখো ওকিউ ভেক্টরটা হচ্ছে এটাকে এই যে আমরা এখানে লিখি, এই জায়গায় আমরা লিখি ওপি ভেক্টর, প্রথমে আমরা লিখি হচ্ছে ওকিউ ভেক্টরটা লিখি। ওকিউ ভেক্টরটা কত হবে, কিউ বিন্দুর স্থানাঙ্ক কত 3 - 2 1। তাহলে ওকিউ ভেক্টরটা কত হবে 3i মাইনাস 2j তারপরে প্লাস 1k বা k ভেক্টর, ঠিক আছে? প্রথমটা যেটা সেটা x অক্ষকে বোঝায় এবং x অক্ষকে রিপ্রেজেন্ট করে কোনটা, i ভেক্টরটা x অক্ষকে রিপ্রেজেন্ট করে, আর j ভেক্টর হচ্ছে রিপ্রেজেন্ট করে কাকে, y অক্ষকে, k ভেক্টর রিপ্রেজেন্ট করে কাকে আমরা জানি, z অক্ষকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটা লিখছি। আর op ভেক্টরটা কত, op ভেক্টরটা হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে 2i, কত লিখতে পারি 2i প্লাস হচ্ছে কত হবে j তারপরে মাইনাস কত হবে 3k ভেক্টর। এইটা হচ্ছে আমার OQ ভেক্টর। বাস এবার একটা থেকে একটা বিয়োগ করি, OQ মাইনাস OP, এটা থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাচ্ছি 3 - 2 মানে কত হবে i ভেক্টর হবে। তারপরে এটা মাইনাস হয়ে যাবে যেহেতু বিয়োগ করতেছি, তাহলে মাইনাস কত হবে -3j ভেক্টর হবে, এটা প্লাস হয়ে যাবে তাহলে কত হবে 4k, এখানে কত হবে প্লাস 4k ভেক্টর হবে। k ইজ ইকুয়াল টু PQ ভেক্টর ইজ ইকুয়াল টু, বাস তাহলে আমার এই যে PQ ভেক্টরের মানটা বের হয়ে গেছে। তাহলে কাজ ইজ ইকুয়াল টু কত লিখবো এবার, আমরা W কাজ ইকুয়াল টু লিখবো হচ্ছে F ভেক্টর ডট হচ্ছে কত PQ ভেক্টর, মানে সরণ ভেক্টরটা, বল ভেক্টর এবং সরণ ভেক্টরের মধ্যে কি গুণ করব, ডট গুণ করব। তো আমার বল ভেক্টরটা কত, আমার বল ভেক্টরটা হচ্ছে 2i + 3j - 2k। তো আমি একটু এখানে লিখে ফেলি, দেখো আমি এখানে লিখে ফেলি যে F বল ভেক্টরের জায়গায় আমি লিখতেছি হচ্ছে কত 2i প্লাস হচ্ছে কত 3j প্লাস হচ্ছে 3j প্লাস হচ্ছে 3j তারপরে মাইনাস হচ্ছে কত 2k -2k, তারপরে ডট গুণ করতেছি আমি কার সাথে, PQ এর সাথে। PQ ভেক্টরটা কত, PQ ভেক্টরটা হচ্ছে i ভেক্টর -3j ভেক্টর প্লাস 4k ভেক্টর। তো দেখো i ভেক্টর -3j ভেক্টর প্লাস কত 4k ভেক্টর, এইটা হচ্ছে আমার PQ ভেক্টর, ঠিক আছে? i -3j + 4k, i -3j + 4k ডট গুণ করে দিলে তাহলে 2 এর 2 কত হবে 2 প্লাসে মাইনাসে কত হবে মাইনাস, 3 3 কত হবে 9, তারপরে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 4 2 কত হবে 8। তাহলে কত বের হচ্ছে आंसर, আমাকে একটু বলো তো কত আসছে -15 জুল, ঠিক আছে? তাহলে -15 জুল হচ্ছে আমার এখানে কৃতকাজ। এই বল ধারা P থেকে Q তে একটা বস্তুকে সরাইতে কতটুকু কৃতকাজ করতে হবে, -15 জুল, বুঝছি কিনা সবাই বুঝছি? তাহলে এর পরের প্রশ্নটা একটু পড়ো তো, এর পরের প্রশ্নটা আমাদের কি বলছে, ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। এর পরের প্রশ্নটা বলছে উদ্দীপকের বলটা কি কেন্দ্রমুখী বল কিনা। দেখি এইটার आंसर কে দিতে পারবে আমাকে। গত ক্লাসে আমরা একটা উদাহরণ দেখছিলাম যে পৃথিবীর চারপাশে চন্দ্র ঘুরতেছে, তাহলে চন্দ্র এভাবে ঘুরতেছে, তাহলে চন্দ্রের উপরে পৃথিবী কোন দিকে বল প্রয়োগ করতেছে, পৃথিবী নিচের দিকে বল প্রয়োগ করতেছে। F এই বলটা কেমন বল, কেন্দ্রমুখী বল। তাহলে দেখো সরণটা কোন দিকে হচ্ছে, প্রতি সময় সরণটা কোন দিকে হচ্ছে স্পর্শক বরাবর। তাহলে সরণ কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে সরণ এবং বলের মধ্যকার কোণটা অলওয়েজ কত, নাকি তুমি যে কোনো জায়গার কথা চিন্তা করো, চারটা ফর এক্সাম্পল এখানে আছে, সরণটা তার কোন দিকে হবে, সরণটা হচ্ছে তার এই দিকে এভাবে ঘুরতেছে। বলটা কোন দিকে, বলটা এই দিকে, মধ্যকার কোণ কত 90।
তাহলে দেখো কৃতকাজটা কত, w f ইনটু s ইনটু হচ্ছে কত cos 90, cos 90 এর মান কত 0। তাহলে কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ অলওয়েজ কত হবে 0। তা আমার এই বল দ্বারা কৃতকাজ কি 0 আসছে, আসে না, তাহলে এটা কেন্দ্রমুখী বল না। বুঝা গেছে? কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ অলওয়েজ কত, অবজেক্টিভের জন্য মাথায় রাখো কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ অলওয়েজ 0, কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ 0। তার মানে এই বলটা কেন্দ্রমুখী বল ছিল না, কারণ কৃতকাজের মান 0 আসে না। বুঝছো? দেখো আমরা হচ্ছে এর পরের টাতে চলে যাচ্ছি, এর পরের টাইপটাতে আমরা চলে যাচ্ছি। এর পরের টাইপটা প্রশ্নটা একটু তোমরা পড়ে ফেলো, আমি এগুলো মুছতে মুছতে প্রশ্নটা একটু তোমরা পড়ে ফেলো। কি বলছে এখানে, দেখো আমাদেরকে এখানে বলতেছে যে একটি বস্তুর উপর এত মানের একটি বল, পরিবর্তী বল মানে ভ্যারিয়েবল ফোর্স, কনস্ট্যান্ট ফোর্স, পরিবর্তী বল মানে ভ্যারিয়েবল ফোর্স। তাহলে একটা ভ্যারিয়েবল ফোর্স আমাকে দিয়ে দিয়েছে, যে ফোর্সের মান কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে, x এর মান চেঞ্জ হলে f এর মানটা কি হবে, চেঞ্জ হবে। আমাকে একটা ভ্যারিয়েবল ফোর্স দিয়ে দিয়েছে একটা ফাংশন আকারে, x এর ফাংশন আকারে, যেটা দিয়েছে হচ্ছে কত 5x স্কয়ার মাইনাস হচ্ছে কত x প্লাস হচ্ছে কত 1, এটাই তো 5x স্কয়ার মাইনাস x প্লাস 1। এগুলো সবগুলো বোর্ডের সিকিউ আমি এখানে তুলে নিছি। তাহলে দেখো এত নিউটন ইম্পর্টেন্ট দেখে দেখে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ গুলো আমি এখানে তুলে নিছি, ঠিক আছে? তো দেখো f ইজ ইকুয়াল টু হচ্ছে কত 5x স্কয়ার মাইনাস x প্লাস 1, এটা হচ্ছে আমার একটা ভ্যারিয়েবল ফোর্স, মানে x এর মানের উপরে ফোর্সটা চেঞ্জ হচ্ছে। এই যে আমি x এর মান যদি এখানে 1 বসে f একটা আসবে, x এর মান 2 বসলে f আরেকটা আসবে, বুঝছো কিনা? তাহলে x এর উপরে ডিপেন্ড করছে f টা, ওকে, বা আমরা ভাইস ভার্সা বলতে পারি f এর উপরে ডিপেন্ড করতেছে x টা। তাহলে এরকম ভ্যারিয়েবল ফোর্স দ্বারা আমরা কোনো একটা বস্তুর উপর প্রয়োগ করছি, এই কোনো একটা বস্তুর উপরে এই ভ্যারিয়েবল ফোর্সটা আমরা কি করছি, প্রয়োগ করছি। প্রয়োগ করে সরণ করাইছি কত x 0 থেকে x 3 মিটার। তো ফর এক্সাম্পল আমি x অক্ষ y অক্ষ দ্বারা বুঝাই, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে যে একটা বস্তু এখানে ছিল, কোথায় ছিল, এখানে ছিল, মানে x কত তার 0, ঠিক আছে? এই যে মূল বিন্দু থেকে সে কতটুকু সরে ছিল, 0 মিটার সরে ছিল, ওকে। এখান থেকে আমি বস্তুটাকে কোথায় আনছি, x 3 তে আনছি, x 3 তে আনছি, মানে 3 মিটার সরাইছি এই ভ্যারিয়েবল ফোর্স দিয়ে। তা আমাকে বলছে যে কৃতকাজ কত, w বের করতে বলছে। এই ক্ষেত্রে কৃতকাজ কত, ভ্যারিয়েবল ফোর্স দিয়ে কৃতকাজ বের করতে হলে আমরা কি করতে হয় বলছিলাম, ইন্টিগ্রেশন করতে হয়। ইন্টিগ্রেশন করতে হয় কাকে, ইন্টিগ্রেশন করতে হয় কাকে, ইন্টিগ্রেশন করতে হয় f কে ইন্টিগ্রেশন করতে হয় কার রেসপেক্টে, x এর রেসপেক্টে, x এর রেসপেক্টে ফোর্স কে ইন্টিগ্রেট করতে হয়, ঠিক আছে কিনা? লিমিট কার বসাবো, যার রেসপেক্টে ইন্টিগ্রেট করতেছি তার লিমিট বসাবো। x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতেছি মানে লিমিট কার বসবে, x এর বসবে। x এর লোয়ার লিমিট কত 0, x এর আপার লিমিট কত 3, বাস এই ইন্টিগ্রেটটা করে দিলে আমার কৃতকাজের মানটা বের হয়ে যাবে। দেখো 0 থেকে কত 3 পর্যন্ত f এর জায়গায় কত বসাবো, এই জিনিসটা বসাবো, 5x স্কয়ার যোগ হচ্ছে কত মাইনাস x প্লাস কত হবে 1, এই জিনিসটাকে হচ্ছে আমরা x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করে দেব, আমার কৃতকাজের মানটা বের হয়ে যাবে। তো আমরা ইন্টিগ্রেশন বের করার সূত্র গত ক্লাসে একটা দেখছিলাম, তোমরা যেহেতু এখন ফার্স্ট ইয়ারের ইন্টিগ্রেশন সূত্র এখনো তোমাদেরকে আমি আসি নাই, তো আমি এই সূত্রটা একটু দেখাই দিচ্ছি। দেখো x টু দি পাওয়ার n, গত ক্লাসে দেখাচ্ছিলাম, আবারও দেখাচ্ছি। দেখো x টু দি পাওয়ার n dx, এটা বের করার সূত্র কি, এটা বের করার সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই কত হবে n প্লাস 1, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র। এবং ধ্রুবক যদি গুণাকারে থাকে তাহলে সেটাকে আমরা কি করব, জ্যামনাসের ট্যাবে পড়ে থাকবে, মানে বের করে ফেলবো। তাহলে দেখো 5 টা জ্যামনাসের ট্যাবে পড়ে থাকবে, ঠিক আছে কিনা? আমি দেখো তোমাদেরকে বোঝার সুবিধার্থে আমি এগুলো আলাদা আলাদা ভাবে লিখি, জাস্ট বোঝার সুবিধার্থে। তোমরা এরকম ভাগ ভাগ করেও লিখতে পারো, চাইলে একসাথে করে ফেলতে পারো। যখন এক্সপার্ট হয়ে যাবে ইন্টিগ্রেশন করে ফেলবা, তখন হচ্ছে এগুলো আলাদা আলাদা ভাবে করে একসাথে করে ফেলতে পারো। দেখো 5x স্কয়ারকে আমি লিখতেছি, এই যে 5x স্কয়ার dx, তারপর মাঝখানে কি আছে, মাইনাস আছে, মাইনাসটা লিখলাম। ওইটার জন্য আবারও লিখতেছি 0 থেকে 3 পর্যন্ত কত আছে x dx, তারপরে কি আছে প্লাস 1, তাহলে প্লাস লিখলাম 1 লিখলাম, ঠিক আছে? এই যে ইন্টিগ্রেশন চিহ্ন 3 থেকে 0 পর্যন্ত dx, 3 থেকে কত পর্যন্ত 0 পর্যন্ত dx, বুঝছে কিনা? এই এতটুকু পর্যন্ত বুঝছে কিনা? সবগুলোকে পার্ট পার্ট করে ফেলছি জাস্ট। এই যে 5x স্কয়ারকে আলাদা করছি, মাইনাস x যেটা ছিল আলাদা করছি, প্লাস 1 যেটা ছিল আলাদা করে ফেলছি। এটা ম্যান্ডেটরি না, একসাথেও করে ফেলতে পারো, বুঝছে কিনা? জাস্ট তোমাদের বোঝার সুবিধাতে আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি। তাহলে দেখো এই 5টা ধ্রুবক কি আকার আছে, গুণাকার আছে, তাহলে যেমন আছে তেমনি বসে যাবে। x স্কয়ারের ইন্টিগ্রেট কত হবে, x কিউব ডিভাইড বাই কত 3, তারপর বক্স করে দিব, এরকম বক্স করে দিব। উপরে কি বসাবো, আপার লিমিট বসাবো, নিচে লোয়ার লিমিট বসাবো, ঠিক আছে কিনা? নিচে লোয়ার লিমিট 0টা বসাবো। মাইনাস আছে, মাইনাসটা লিখলাম,
তারপরে দেখো x এর উপরে কিছু নাই মানে কত আছে 1 আছে, তাহলে কত হবে 1 প্লাস 1 মানে কত হবে x স্কয়ার ডিভাইড বাই কত হবে 2, আপার লিমিট কত 3, লোয়ার লিমিট কত 0, তারপরে কত আছে প্লাস এই 1 টা কি ধ্রুবক না, তাহলে ধ্রুবককে কি করে ফেলবো বাইর করে ফেলবো, তাহলে 1 টাকে আমি বের করে এখানে রাখছি, তাহলে এখানে আর কি আছে কিছু নাই, কিছু নাই মানে কি আছে 1 আছে, কিছু নাই মানে কি আছে 1 আছে, বোঝার সুবিধাতে এভাবে বলতেছি। তো এই 1 কে ইন্টিগ্রেট করলে কি হয় দেখো dy dx of x is equal to আমরা কত জানি 1, x এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েট করলে 1 পাওয়া যায়, তাহলে 1 কে যদি ইন্টিগ্রেট করি তাহলে x পাওয়া যাবে, মানে ইন্টিগ্রেশন অফ 1 dx is equal to কত হবে x, বুঝছি কিনা বুঝছি কিনা। আমার এখানে যদি ফর एग्जांपल 3 থাকতো, আমার এখানে যদি 3 থাকতো তাহলে আমি কি করতাম 3 টাকে বের করে ফেলতাম, 3 টাকে বের করে এরকম লিখতাম, বুঝছি কিনা। তাহলে এই 1 কে ইন্টিগ্রেট করলে কত হবে x হবে, তাহলে আমি 3 টা বসাইছি আর 1 এর ইন্টিগ্রেশন কত x এরকম বসাইতাম, বুঝছি কিনা। তাহলে কারো কোনো সমস্যা আছে, তাহলে আমি এখানে এটা লিখে দিচ্ছি দেখো, তাহলে আমার এখানে কত হবে 1 এর জায়গায় কত হবে x হবে, কারণ x এর সাপেক্ষে 1 কে ইন্টিগ্রেট করলে x হবে, এখানে আপার লিমিট বসাইছি এখানে লোয়ার লিমিট বসাইছি, বাস শেষ। এরপরে কাজ কি বলছি, এরপরে কাজ বলছি নিচে যে সংখ্যাগুলো থাকবে ওদেরকে বের করে ফেলবো, ওদেরকে কি করব বের করে ফেলবো, তাহলে 5/3 বের করে ফেলছি, এই যে 3 কে বের করে ফেলছি, আর এখানে কি আছে x আছে, x এর উপরে কত আছে কিউব আছে, ঠিক আছে, বক্সটা আবারও বসাই দিলাম, উপরে আপার লিমিট আছে নিচে লোয়ার লিমিট আছে, মাইনাস বসাইছি, এখানে সংখ্যা কত 1/2, 1/2 সিম্পল, এখানে সংখ্যা কত 1/2, 1/2 কে কি করে ফেলতেছি বের করে ফেললাম, আর এখানে কত আছে x স্কয়ার, বক্স করে দিলাম, আপার লিমিট কত 3, লোয়ার লিমিট কত 0। এরপরে এই x এর জায়গায় এরপরে এটা আমি আরেকবার লিখতেছি, ঠিক আছে, চাইলে এখানে কাজ করে ফেলতে পারি, কিন্তু আমি সবগুলোর সাথে মিলালে দেখো আমরা যেটা করছি 3টাকে হচ্ছে আমরা কি করছি বের করে ফেলছি এখানে, তাহলে এটা 5/3 হয়ে গেছে, x কিউবটা আবার লিখলাম, ঠিক আছে, আপার লিমিট লোয়ার লিমিটটা বসাইছি, মাইনাস আছে মাইনাসটা বসালাম, এই 1/2 টাকে বের করে ফেলছি, x স্কয়ার লিখছি, আপার লিমিট লোয়ার লিমিট বসাইছি, প্লাস x লিখছি, এটাকে আরেকবার লিখছি একসাথে করার জন্য, ওকে ওকে ফাইন। তাহলে এরপরে আমরা উপরে চলে যাই, এরপরে উপরের বক্সে হচ্ছে কাজটা করি, এরপরে কাজটা হচ্ছে আমরা উপরের বক্সে করি, মানে এখান থেকে আমি এখানে চলে যাচ্ছি। তাহলে দেখো আমরা এই 5/3 টাকে আবারও লিখি, এই যে 5/3 টাকে লিখলাম, এবারে কাজ হচ্ছে এই চলকের জায়গায় কি বসাতে হবে, একবার আপার লিমিট বসাতে হবে আর একবার লোয়ার লিমিট বসাতে হবে, মাঝখানে মাইনাস থাকবে, তাহলে আমি চলকের জায়গায় x এর জায়গায় একবার কত বসাবো 3 বসাবো, তাহলে কত হবে 3 কিউব মাইনাস x এর জায়গায় একবার কত বসবে 0 বসবে, ঠিক আছে কিনা, তাহলে 0 কিউব এটাকে লেখার দরকার আছে, দরকার নেই, ওই জন্য লিখতেছি না, ঠিক আছে কিনা, এটাই থাকছে। তারপরে মাইনাস আছে মাইনাসটা লিখলাম, তারপর 1/2 আছে 1/2 লিখলাম, তারপর আবারও সেম কথা, এই চলকের জায়গায় x এর জায়গায় চলকের জায়গায় একবার আপার লিমিটটা বসবে 3 বসবে, তাহলে কত হবে এখানে 3 স্কয়ার, তারপর 0 এই x এর জায়গায় একবার 0 বসবে 0 স্কয়ার, এটাকে লেখার দরকার আছে নাই, -0 স্কয়ার লেখার দরকার নেই, ওইজন্য লিখি নাই। তারপর প্লাস আছে প্লাসটা লিখলাম, এই x এর জায়গায় একবার আপার লিমিটটা বসবে, মানে কত 3 মাইনাস এখানে মাইনাস এরপরে কত 0, x এর জায়গায় একবার 0 বসবে, তো এটা লেখার দরকার নেই, ওইজন্য লিখি নাই। তাহলে আমার কত আসে দেখো একটু বলো তো আমাকে, 5 এই 3 কাটা গেলে এখানে কত হবে 3 স্কয়ার হবে, 3 কিউব কাটা গেলে 3 স্কয়ার হবে, মাইনাস এখানেও কত হচ্ছে 3 স্কয়ার মানে কত 9 ডিভাইড বাই 2 প্লাস এখানে কত 3, হিসাবটা করে বলো আমাকে, 3 স্কয়ার মানে কত 9, 5 গুণ কত হবে 45, তাহলে 45 মাইনাস 9/2 প্লাস হচ্ছে কত 3, তাহলে 45 আর 3 কত হবে 48, তাহলে আমি এটাকে কত করে দিচ্ছি 48 করে দিচ্ছি, আর আমি যদি এখানে 2 লসাগু নেই তাহলে 48 ইনটু 2 কত হয়, 48 দুগুণে কত 96 না, 96 মাইনাস কত 9, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 2, 96 থেকে 9 গেলে কত হবে 6 চলে গেছে 90, তাহলে আর কত 87, তাহলে 87/2 মানে কত একটু ধুমধাম বলো তো কত 43.5 এত জুল, 43.5 জুল, কি বলছি বোঝা গেছে। তাহলে এই ভ্যারিয়েবল ফোর্স দ্বারা 0 মিটার থেকে 3 মিটার সরাতে কত কাজ করবে এত, জাস্ট ইন্ডিকেশনটা বুঝতে আর কিছু না ভাই, তুমি এটা বুঝছো কঠিন লাগছে এটা। এবার আমরা আসি কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত, একটু আগে যেটা বলেছিলাম কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত 0, ডাইরেক্ট 0, ঠিক আছে। ঘর্ষণ বল দ্বারা কাজ কি ধনাত্মক হয় নাকি ঋণাত্মক হয়, এটা আমাদেরকে বের করতে হবে, একটু চিন্তা করে বলতো ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কি ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে, আনসার হচ্ছে ঋণাত্মক হবে, ঠিক আছে, রাইট আনসার। দেখো কেন, কারণ হচ্ছে দেখো আমি যদি কোনো একটা বস্তুর উপরে, তো এইখানে একটা বস্তু আছে, এই বস্তুর উপরে এই দিকে F বল প্রয়োগ করি, তাহলে ঘর্ষণ বল তো তার এগেইনস্টে কাজ করে, ঠিক আছে কিনা। ঘর্ষণ বলকে আমি F কে ধরা লিখছি,
অনেকে অনেক কিছু ধারা লিখে F কে ধারা লিখে কোনো সমস্যা নেই। তাহলে ঘর্ষণ বল কাজ করবে এই এগেইনস্টে, কিন্তু বস্তুর সরণ কোন দিকে হচ্ছে, এই F এর দিকে সরণ হচ্ছে, ঠিক আছে কিনা? তাহলে আমি যদি বলি ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত, তাহলে আমরা লিখবো হচ্ছে F কে ইনটু হচ্ছে সরণ ইনটু হচ্ছে তাদের মধ্যকার কোণ কত cos 180, আর cos 180 মান কত মাইনাসে চলে আসে, তাহলে এখানে মাইনাস এত জুল হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। তাহলে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ অলওয়েজ কি হবে, নেগেটিভ হবে। ঠিক বলে দিচ্ছি, জাস্ট আমার পড়াগুলো করলে, বই যদি নাও করো, তোমরা যদি বই নাও পড়ো তাও ফুল আনসার করতে পারবে ইনশাআল্লাহ। কি বুঝতে বোঝা গেছে? বইটা যদি খুলে নাও দেখো যে বইয়ে কি আছে, তাও পুরোপুরি আনসার করতে পারবা, ওই নিশ্চয়তা হচ্ছে আমি দিচ্ছি। দেখো তাহলে আমরা হচ্ছে এর পরের ট্যাগটাতে চলে যাচ্ছি। এই পরের ট্যাগটাতে কি বলছে আমাদের, 50 কেজি ভরের একটা বস্তু সমতলের উপর স্থির অবস্থায় রাখা আছে। ঠিক আছে, একটা সমতলের উপর 50 কেজি ভরের একটা বস্তু রাখা আছে। 5 কেজি ভরের একটা বস্তু, 5 কেজি ভরের একটা বস্তু, এই যে 5 কেজি ভরের একটা বস্তু সমতলের উপর স্থির অবস্থায় রাখা আছে। বলছে এর উপরে বাহ্যিকভাবে 50 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। কোন বরাবর? অনুভূমিক বরাবর। অনুভূমিক বরাবর আমি এটাতে 50 নিউটন বল প্রয়োগ করছি। F হচ্ছে কত, 50 নিউটন। এটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, মানে বাহ্যিক বল, যেটা হচ্ছে আমি প্রয়োগ করছি। বাহ্যিক বল, এই বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করছি কত, 50 নিউটন। ওকে, যার কারণে আমাদেরকে বলা হলো বস্তুটির উপর ঘর্ষণ বলের পরিমাণ 15 নিউটন। অর্থাৎ এই বস্তুটাকে আমি যখন কোন দিকে প্রয়োগ করতেছি, এই বস্তুটাতে হচ্ছে আমরা যখন বল প্রয়োগ করতেছি, দেখো এই বস্তুটাতে হচ্ছে আমরা যখন, এটা পড়ে যাচ্ছে কেন, ফ্যানের জন্য, ফ্যানটার মাথায় বডি রাখতে এই জন্য, হ্যাঁ বডি রাখতে এই জন্য। সেটা একটা করতে তাহলে দেখো 5 মিনিটের জন্য একটু ফ্যানটা অফ রাখো। তাহলে দেখো এখানে আমরা যেটা বলতেছি, কি বলতেছিলাম, যে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করতেছে, এবার ঠিক আছে। দেখো যেটা বলতেছিলাম, তাহলে এর উপরে ঘর্ষণ বল কত বলছে, 15 নিউটন। মানে এই তলের এই দিক বরাবর আমি যদি এই দিকে বল প্রয়োগ করছি, তাহলে ঘর্ষণ বল ডেফিনেটলি কোন দিকে কাজ করবে, এই বরাবর কাজ করবে। এটার মান কত বলছে, এটার মান বলছে হচ্ছে 15 নিউটন। তাহলে 15 নিউটন ঘর্ষণ বল কাজ করতেছে এই দিক বরাবর। তো আমাকে বলতেছে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ কত, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত, অবিলম্বিক প্রতিক্রিয়া বল দ্বারা কৃত কাজ কত। তিনটা কাজ বের করতে বলছে, তিনটা বল দ্বারা তিনটা কাজ বের করতে বলছে। প্রথমে আমরা বাহ্যিক বলে চলে আসি। তাহলে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ কত, দেখো বাহ্যিক বল দ্বারা কৃত কাজটা কত হবে, ভেরি সিম্পল। বাহ্যিক বলটা কত, বাহ্যিক বলটা হচ্ছে 50 নিউটন। ঠিক আছে, আমি সূত্র লিখি, যে সূত্র হচ্ছে F ইনটু হচ্ছে S ইনটু হচ্ছে কত, cos থিটা। তাহলে বাহ্যিক বলটা কত, 50 নিউটন। 50 নিউটনই বসাই দিব। সরণটা কত জানি না, সরণটা দেওয়া আছে, দেওয়া নেই। ঠিক আছে, সরণটাই বের করে এখানে বসাইতে হবে। থিটার মানটা কত, 0 ডিগ্রি। যেদিকে বল দিচ্ছি সেদিকে সরণ হচ্ছে, ওইজন্য থিটার মান কত, 0 ডিগ্রি। তাহলে আমি জাস্ট এবার সরণটা বের করব। তো সরণটা কিভাবে বের করতেছি, দেখো আমার এই বস্তুটার উপরে এই দিকে 50 নিউটন বল প্রযুক্ত হচ্ছে, তার এগেইনস্টে 15 নিউটন বল প্রযুক্ত হচ্ছে। তাহলে এই বস্তুটার উপরে টোটাল বল কত, এই বস্তুর উপরে টোটাল বল Ft, টোটাল বল Ft হচ্ছে কত, 50 মাইনাস 15। 50 মাইনাস 15, 50 নিউটন এদিকে প্রয়োগ করতেছি, 15 নিউটন এদিকে নিয়ে ফেলতেছে ঘর্ষণ বলে, বুঝছি কিনা? তাহলে এর উপর এখন টোটাল বল কত কাজ করতেছে, 50 মাইনাস 15। কোন দিকে, যেটা বড় সেটার দিকে, যেটা বড় সেটার দিকে। তাহলে বড় কোনটা, 50 নিউটন, 50 নিউটনের দিকে হচ্ছে আমার টোটাল বলটা কাজ করতেছে, বুঝছি? তাহলে সেটা কত, এটা কত হয়, 35 না, 35 নিউটন, 35 5 40 আর 10 15। তাহলে 35 নিউটন বল হচ্ছে এই বস্তুর উপরে কাজ করতেছে। এবার এই বলটা দিয়ে সরণ, আমরা হচ্ছে ত্বরণটা বের করব। দেখো আমরা জানি F কত, F হচ্ছে ma। ঠিক আছে, m টা কত বলছে আমাকে এখানে, 5 কেজি, 5 কেজি। তাহলে 5 বসালাম, আর a টা বের করতে চাচ্ছি। আর f টা কত, f টা হচ্ছে 35, f টা কত 35। আর ওই বস্তুর উপরে টোটাল বল হচ্ছে, আমি যদি ওই বস্তুর ত্বরণ বের করতে চাই, তাহলে ওই বস্তুর উপরে এক্স্যাক্টলি বলটা আমাকে বের করতে বসাতে হবে। তো ওই বস্তুর উপর এক্সাক্ট বল কত আছে, এইদিকে 50 এদিকে 15, মানে কত, 35 নিউটন। তাহলে f এর জায়গায় বসাবো কত, 35। a হচ্ছে কত, এটা আমরা বের করে ফেলতেছি, m টা কত 5। তাহলে এটা কত বের হচ্ছে, 35 ডিভাইড বাই কত, 5। তাহলে কত আসবে, 5 7 35। তাহলে 7 m/2 হচ্ছে তার ত্বরণ, বুঝছি কিনা? ওই বস্তুটার ত্বরণ কত, 7 m/2। তাহলে এই ত্বরণে তার সরণটা কত হবে, এই ত্বরণ আর করব না, এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাচ।
এবার বললে আর লাগাবো না, দেখো এখানে ক্লাস শেষ করে দিব, এটা আরেকবার করলে ওই জায়গায় ক্লাস শেষ, ঠিক আছে? আচ্ছা দেখো 7 m is equals to, তাহলে এই তরণের ওই জায়গায় শেষ প্ল্যান। আচ্ছা দেখো এটা করতে হবে, করতে হবে। এটা করে দিই, আরেকটু কাজ বাড়তেছে, দেখো আরেকটু কাজ বাড়তেছে, দেখো দেখো দেখো। তাহলে এই ত্বরণে হচ্ছে বস্তুটা কোন দিকে যাবে? সামনের দিকে যাবে, ঠিক আছে? তাহলে সে কতটুকু গেছে, এই ত্বরণে বস্তুটা কতটুকু দূরত্ব গেছে সেটা আমরা কিভাবে বের করব? s = ut প্লাস হাফ কি হবে? h স্কয়ার। u কত আমাকে বলছে? বস্তুটা কোন অবস্থায় ছিল? বস্তুটা স্থির অবস্থায় ছিল, ঠিক আছে? তাহলে ut কত? 0। তাহলে আমরা পাচ্ছি হাফ a, এটা কত আমার? 7। তাহলে 7 ইনটু t, টা কত? কত সময় ধরে চালানো হয়েছে? 5 সেকেন্ড ধরে। তাহলে এখানে হচ্ছে কত? 5 স্কয়ার। আমাকে ধুমধাম আসেটা বলো তো, হাফ ইনটু 7 ইনটু 5 স্কয়ার কত হয়? 87.5 কত হয়? 87.5 5 স্কয়ার মানে 25, 25 ইনটু 7 ডিভাইড বাই 2 কত হয়? 87.5, 87.5 এত মিটার। বাস এখানে বসে দাও, 87.5 মিটার হচ্ছে তার সরণ হয়েছে। তাহলে আমার টোটালটা কত আসে বলো? টোটালটা কত আসে आंसर? 4375 জুল। এত জুল হচ্ছে আমার এই যে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, বুঝছি কিনা? এবার আসি ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। তাহলে দেখো এবার ঘর্ষণ বল দ্বারা কৃত কাজটা আমরা বের করি, ঘর্ষণ বল দ্বারাও কৃত কাজটা আমরা বের করে ফেলি। দেখো ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, তাহলে ভেরি সিম্পল, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ তোমরা অবশ্যই পারবা। ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কিভাবে বের করব? যে W = F S cos θ। F এর মানটা কত? ঘর্ষণ বল কত? 15 নিউটন। S এর মান কত? S এর মান কত বের করছিলাম? 87.5। এই যে 87.5 cos θ এর মানটা কত? 180, কারণ ঘর্ষণ বল এদিকে, সরণ হচ্ছে কোন দিকে? এইদিকে। তাহলে এটার ভ্যালু কত আসে? এটার ভ্যালু কত আসে? ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ 15 ইনটু 87.5 ইনটু হচ্ছে cos 180 মাইনাস 13 -13 0.5 এত জুল, বুঝছি কিনা? এটা হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। এবার আমাকে বলছে অবিলম্বিক প্রতিক্রিয়া বল দ্বারা কৃত কাজ। তো অবিলম্বিক প্রতিক্রিয়া কনসেপ্টটা কি বলছি? আমি যখন হাঁটতেছি তখন আমি এই যে মাটিতে প্রেসার কোন দিকে দিচ্ছি, বল কোন দিকে দিচ্ছি, বল কোন থাক লাগবে না, মাটিতে বল কোন দিকে দিচ্ছি? আমি নিচের দিকে দিচ্ছি। আর দেখো এই বস্তুটাও নিচের দিকে বল দিচ্ছে, ঠিক আছে কিনা? নিচের দিকে কত বল দিচ্ছে? mg বল দিচ্ছে, ঠিক আছে? mg বল দিচ্ছে নিচের দিকে, ঠিক আছে না? তাহলে উপরের দিকে অবিলম্বিক প্রতিক্রিয়া আর কাজ করবে, উপরের দিকে অবিলম্বিক প্রতিক্রিয়া আর কাজ করবে, এবং এই mg এবং r এর মান সমান, এটা আমরা জানি না? r এবং mg দুটো কি হবে? সমান হবে। এটা মাটিতে যত প্রেসার, যত বল প্রয়োগ করবে, মাটির গায়ে কত বল প্রয়োগ করবে, ওটাকে আমরা কি বলি? অবিলম্বিক প্রতিক্রিয়া বলি। তাহলে অবিলম্বিক প্রতিক্রিয়া বলটা কত আমার? mg, এবং সরণটা কত? 87.5। এদের মধ্যবল কোণটা কত? 90। তাহলে কাজ কত? শূন্য, কারণ আমরা জানি যে কাজ হচ্ছে কত? fs cos θ। cos যদি 90 হয় তাহলে এটা কত হয়? 0। তাহলে এই ক্ষেত্রে অবিলম্বিক প্রতিক্রিয়া দ্বারা কৃত কাজ কত হচ্ছে? 0। দেখো অবিলম্বিক প্রতিক্রিয়া এদিকে, সরণ এদিকে, মধ্যবল কোণ কত? 90। তাহলে fs cos 90 মান কত হবে? 0 হবে, বুঝছি? তাহলে আমাদের কৃত কাজ রিলেটেড সবগুলো টাইপ কিন্তু কমপ্লিট হয়েছে। তোমরা যদি এবার টেস্ট পেপার ঘাটো, কৃত কাজের সবগুলো ম্যাথ তোমরা করতে পারবা। কি বুঝতে বোঝা গেছে? ওকে, তাহলে আমরা আজকে এতটুকুই রাখি। আজকে আমরা